স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। এ রাজ্যে আগের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে, পিসির আমলে বাজেট হতো ট্রেডমিলের ওপর। প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে, দৌড়তে দৌড়তে যা মনে হতেন 10 মিনিটের মধ্যে হিজিবিজি করে বাজেট করে দিতেন। আর সেই বাজেটের ফলে এই পশ্চিমবঙ্গের অবস্থা, ওই ট্রেডমিলে দৌড়ানোর আধ ঘন্টা পর যা অবস্থা হয়, যারা দৌড়োয় অর্থাৎ হাঁপাতে হাঁপাতে জিভ বেরিয়ে আসে, এমনটা হয়েছিল এই গোটা রাজ্যের মানুষের। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি করে নতুন একটা সরকার বেছে নিলেন এবং তারপর প্রকৃত প্রপার বাজেট কি হয় সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু ওই ট্রেডমিলের বাজেট সেই সময়ের অর্থমন্ত্রী পর্যন্ত জানতেন না। অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য স্বীকারোক্তি করছেন যে আমি অর্থমন্ত্রী, আমি জানতাম না বাজেটে কি আছে। তাহলে বাজেটটা করতো কে? ট্রেডমিলে 10 মিনিটে তো বাজেট হয় না ম্যাডাম। তাই বাজেটটা আসলে যে আইপ্যাক করতো, এই গোটা রাজ্যের প্রশাসনিক ক্ষমতা আসলে যে আইপ্যাকের হাতে ছিল, ভাইপোর কর্পোরেট কোম্পানির হাতে ছিল, আজ চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য থেকে স্পষ্ট হলো। আমি জবাব চাই বাংলায়, আজ জবাব চাইছি, বাংলার মানুষ জবাব চাইছেন। আইপ্যাকের হাতে গোটা রাজ্যটাকে বেচে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো যা টাকা কামিয়েছেন, যা লাভ করেছেন, সেই পাপের কৃতকর্মের ফলে আজ সর্বস্ব হারিয়েছে তারা। আমরা প্রশ্ন করছি, তাই কি যথেষ্ট, না এর আরো বড় শাস্তি হওয়া উচিত? শাস্তি হলে কবে হবে বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে। প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের ডিবেট দেখুন। যাদের গুরুত্ব দিয়ে ডিসকাশন করেছে তারা করেছে। আপনারা একটু পরে জানতেন, আমি কয়েক ঘন্টা আগে জানতাম। ভোটের আগে পর্যন্ত তৃণমূলে আইপ্যাকের প্রভাব নিয়ে নতুন করে কিছু বলা নেই। আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করত নাকি তৃণমূল আইপ্যাকের হয়ে, তা নিয়ে ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলতে পারে। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আইপ্যাকের অফিসে ঢুকে ইডির হাত থেকে নথি কেড়ে এনেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দলে একটা বেসরকারি সংস্থার প্রভাব নিয়ে মুখ খুলেছেন দলেরই পুরনো নেতাকর্মীরা। কিন্তু খোদ প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা যে ইঙ্গিত দিলেন তাকে ভয়াবহ বললেও হয়তো কম বলা হয়। অর্থমন্ত্রীর কাজ ছিল শুধু বাজেট বক্তৃতা পাঠ করা, বাকি কলকাঠি অন্য জায়গা থেকে নাড়ানো হতো। মানে কি বলতে চাইছেন প্রাক্তন অর্থমন্ত্রী? আমি জানি বাজেটের কথা, খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পারসন যে যার জানার কথা নয়। দল ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু উস্কে দিয়েছেন এক ভয়ঙ্কর বিতর্ক। বিজেপি তো সরাসরি রাজ্য বাজেট নিয়ে এই ছেলে খেলার তদন্তের দাবি করেছে। কে লিখে দিত আইপ্যাক? সাধারণ মানুষের স্বার্থের থেকে যারা লিখে দিত তাদের স্বার্থই রক্ষিত হতো। আমার ধারণা সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের অন্যান্য আমলারা, মন্ত্রীরা এই বিষয়টি দেখবেন এবং নিশ্চিতভাবে চন্দ্রিমা দেবীর এই কথার তদন্ত হওয়া উচিত।
তাহলে কি বাজেট বক্তৃতাও আইপ্যাকের অফিস থেকে লিখে আসতো? মমতার আমলে বকলমের সরকারটাই চালাতো বেসরকারি এই সংস্থা। ভাইপোর হাত ধরে যে আইপ্যাকের বাংলায় প্রবেশ, সেই সংস্থাই কিভাবে দলের সর্বে সর্বা হয়ে উঠতে পারে সেই জবাব পিসি ভাইপোই দিতে পারেন। কিন্তু সরকারের পরিচালনাও যদি বেসরকারি সংস্থার হাতে চলে যায়, তখন দুর্দশার শেষ থাকে না। গত 5 বছরে অবশ্য তাই হয়েছে বাংলার। আজ হাটে হাঁড়ি ভেঙেছেন চন্দ্রিমা। পিসি ভাইপোর কাছে এখন সবাই গাদ্দার, দল ভেঙে চুরমার। শেষ পর্যন্ত কি কালীঘাটে বসে থাকবেন শুধু পিসি আর ভাইপো? রিপাবলিক বাংলা। আসলে ট্রেডমিলের ওপর দৌড়তে দৌড়তে বাজেট হতো, না আইপ্যাকের অফিসাররা, আইপ্যাকের কর্মীরা দৌড় করিয়ে বাজেট করাতো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের অন্যান্য নেতাদের? সেই প্রশ্ন থাকছে। ভাইপো অভিষেক ব্যানার্জি, আমি আইপ্যাকের নাম কেন বলছি? প্রাক্তন মুখ্যমন্ত্রী বা প্রাক্তন অর্থমন্ত্রী আইপ্যাকের কথা বলছেন না, অর্থমন্ত্রী ইঙ্গিত করছেন যে হতে পারে অন্য কোনো সংস্থা। আমি বলছি চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপোর সংস্থা সবটাই কন্ট্রোল করতো, এমনটা অভিযোগ করেছে তারই দলের বিভিন্ন নেতারা, এমএলএরা, এমপিরা। তারা করেছেন তো। মদন মিত্র রিপাবলিক বাংলায় বসে বলেছেন আইপ্যাক সবটা কন্ট্রোল করতো, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ বলেছেন। তাই আমি ধরে নিচ্ছি 2-2 4 করে সবটাই যখন কন্ট্রোল করতো, আর বাজেট সম্পর্কে রাজ্যের অর্থমন্ত্রী যদি জানতেন না, তাহলে জানতেন কারা? অর্থমন্ত্রী ইঙ্গিত করছেন যে বাজেটের বৈঠকে অন্য কেউ থাকতো, আরো প্রভাবশালী কেউ থাকতো। আরে আরে ভাই, রাজ্যের বাজেট হচ্ছে, রাজ্যের অর্থমন্ত্রীর চেয়ে প্রভাবশালী এই বিষয় এই ক্ষেত্রে আর কে হতে পারে? চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপো। প্রশ্ন করছি আজ, আমি শোনাবো অর্থমন্ত্রীর, প্রাক্তন অর্থমন্ত্রীর বক্তব্য। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন আরেকটু বিশদে শুনুন, প্রত্যেকটা শব্দ শুনুন। জবাব চাই বাংলায়, আর জবাব চাইছি আমরা। এই অপরাধের শাস্তি অথবা তদন্ত কবে থেকে শুরু হবে দেখুন। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় সেই বাজেট কে লিখে দিত দিদি? কে লিখে দিত মন্ত্রমুগ্ধ বলে দেবো না, কিন্তু এটা আমি নিজে এত জানতাম না, কেউ লিখে দেয় না। এটা অনেকে থাকে, সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা। খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পারসন যে যার জানার কথা নয়। রাজ্যের বাজেট, রাজ্যের মানুষের টাকা, রাজ্যের মানুষের ট্যাক্স কারা নিয়ন্ত্রণ করত? কাদের হাতে ছিল রাজ্যের বাজেট? অর্থমন্ত্রী না জানলে কে জানতেন? প্রশ্ন করছি। আজ ডিবেটের শুরুতেই একদম যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে অঙ্কন দত্ত রয়েছেন, বিজেপি মুখপাত্র। সুদীপ্ত সরকার রয়েছেন, আইনজীবী, আগে তৃণমূলকে সমর্থন করতেন, এখন কি করেন দেখা যাবে ডিবেটের সময়। নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন। শুভম ব্যানার্জি, সিপিআই নেতা রয়েছেন। সুদীপ্ত গুহ, প্রযুক্তিবিদ, বিশ্লেষক, এবং কাশেম আলী, রাষ্ট্রবাদী রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন। আমি আইপ্যাকের নাম কেন বলছি? তার কারণ তৃণমূলের নেতারা আইপ্যাকের নাম বলেছে। আমি একবার এই বাইট বেলটা শুনিয়ে তারপর ডিবেট ওপেন আপ করব। দেখুন কেন আইপ্যাকের নাম উঠে আসছে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যের পরে। দেখুন। 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটা যুব সংস্থা। আমি মনে করি যে আইপ্যাক দলটাকে শেষ করে দিয়েছে। আইপ্যাকের সমস্ত রিপোর্ট টাকা দিয়ে তৈরি হয়, যে টাকা দেয় তার পক্ষে দেয়। আমরা এতদিন রাজনীতি করেছি, এইরকম কোন সংস্থা আমাদের রাজনীতিতে সাহায্য করতে আসেনি। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া, এবং এটা একটা ভয়ঙ্কর থ্রেড, হু হু করে আগুনের মতো বাড়ছে। পিসি ভাইপোর রাজত্বে আমার আপনার ট্যাক্সের টাকা কি আইপ্যাক নিয়ন্ত্রণ করতো, আইপ্যাকের পকেট ভরতো? প্রশ্ন করছি আজ। অঙ্কনকে দিয়ে শুরু করব। অঙ্কন, এর বিরুদ্ধে বিশদে তদন্ত
শাস্তি এবং প্রয়োজন হলে গ্রেফতার হওয়া প্রয়োজন, কারণ রাজ্যের বাজেট অর্থমন্ত্রী জানতেন না। কে জানতো? আইপ্যাক, চোর ভাইপো, প্রশ্ন করছি। অঙ্কন, না, এতদিন তো আমরা জানতামই যে তৃণমূল কংগ্রেসের সরকার বা তৃণমূল কংগ্রেসের সিস্টেমে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন দেখতে পাচ্ছি সবকিছুই টুনি বাল্ব। কে কি রয়েছে আমি কিছুই বোঝা যাচ্ছে না, সব টুনি বাল্বের মতো জ্বলতো নিবতো এরকম করে মন্ত্রী। আবার মন্ত্রী নিজেই বলছেন আমি হাফ প্যান্টও নই, আমি ফুল প্যান্টও নই, আমি বারমুডা মন্ত্রী। এবার বারমুডা মন্ত্রী হয়ে কিভাবে বাজেট তৈরি করা হতো বা অর্থমন্ত্রী এতদিন কিভাবে ছিলেন সেটা জানা ছিল না। কিন্তু যাই হোক, বাংলার অর্থনীতির সর্বনাশ কতটা হয়েছে এবং কিভাবে হয়েছে এটাই বোঝা গেছে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করতো, তাদের হাতে বাজেট, তাদের হাতে সরকার, তাদের হাতে প্রশাসন কিছু চলতো না। আইপ্যাকের হাতে বাজেট মানে, আইপ্যাকের হাতে বাংলা বাঙালির ভবিষ্যৎ মানে শ্যাডো চিফ মিনিস্টারের নাম ছিল তাহলে প্রতীক জৈন, তার মানে বকলমে প্রতীক জৈন সরকারটাকে চালাতো। এটাই তো পার্থক্য। যখন কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দুটো সরকারের মধ্যে পার্থক্য বুঝুন, অ্যাপ্রোচের মধ্যে। নতুন সরকারে এক মাসে 18টা কারখানা খুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা। আগের সরকারে যখন একটার পর একটা কারখানা বন্ধ হতো, যখন সবকিছু অর্থনীতির রসাতলে চলে যেত, কিছুই কারোর গায়ে কিছু ভ্রুক্ষেপ ছিল না, কারণ বাংলা বাঙালিকে নিয়ে এরা তো চিন্তাই করতো না। প্রাক্তন অর্থমন্ত্রী বলছে আমি জানতাম না যে বাজেটে কি আছে। মানে এর চেয়ে হাস্যকর, এর চেয়ে ভয়ঙ্কর, আমি হাস্যকর না ভয়ঙ্কর এটা বুঝতেই পারছি না। এরা জ্ঞানী পাপী। আমার এখন এরা জ্ঞানী পাপী বলছে। এদের কি চৈতন্যটা আজকের দিনে উঠে এসেছে? মানে আজকে 4 মের পর থেকে এদের হঠাৎ চৈতন্য উঠেছে? এতদিন মনে ছিল না? এতদিন কি করছিলেন যে যখন জানতেন শুভেন্দু অধিকারী প্রথম একজন রাজনীতিবিদ হিসেবে কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং 2023 সাল থেকে উনি কিন্তু লাগাতার বলতেন যে সরকারি দপ্তরের ফাইল চলে যাচ্ছে কোথায়? আইপ্যাকের কাছে। বিরোধী দলনেতা হিসেবে বারংবার বলতেন যে আইপ্যাককে পাঠাতে হচ্ছে, মেল করতে হচ্ছে প্রত্যেকটা দপ্তরের অফিসারদের। সরকারি প্রকল্পগুলো আইপ্যাক চালাচ্ছে। আমি সুদীপ্ত সরকারের কাছে যাব, প্রত্যেকের কাছে যাব, আমি আরো একবার শোনাবো এটা হাস্যকর না ভয়ঙ্কর দর্শকরা ডিসাইড করুন। যে রাজ্যের যে অর্থমন্ত্রীকে আমরা সবাই অনেকেই আমাদের মধ্যে মেজরিটি ভোট দিয়ে ওই চেয়ারগুলোয় বসিয়ে রেখেছিলাম, আমরা এদেরকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এই মন্ত্রী, ওই মন্ত্রী, সেই অর্থমন্ত্রী জানতেনই না যে বাজেটে কি হচ্ছে। 10 মিনিট আগে নাকি জানতে পারতেন। মানে পাপেট অর্থমন্ত্রী পুতুল ছিল, পিছনে কারা সেই পুতুলকে নাচাচ্ছিল সেই প্রশ্ন করছি আজ, এবং তাদের শাস্তি হবে না কেন? আরো একবার অর্থমন্ত্রীর বক্তব্য। দিদি, আপনি যখন অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করার সময় এই বাজেট কে লিখে দিত দিদি? কে লিখে দিত বলে দেব না, কিন্তু এটা আমি নিজে এত জানতাম না। কেউ লিখে দেয় না, তো অনেকে থাকে সে আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি জেনেছি, আমি জানি বাজেটের কথা। খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। প্রেস থেকে নিয়ে যখন সিকিউরিটি দিয়ে পৌঁছে দেওয়া হয় মন্ত্রীর বাড়ি, সেই আধিকারিকরা সেই দায়িত্ব পালন করে প্রেস থেকে নিয়ে এসে সারা রাত্রির হয়, আপনারা জানেন ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পারসন যে যার জানার কথা নয়। সুদীপ্ত দা, এটা কি বলছেন প্রাক্তন অর্থমন্ত্রী? এটা কেমন অর্থমন্ত্রী? বলছেন সিক্রেট, এমন সিক্রেট আমি নিজেই জানতাম না বাজেটে কি আছে। আপনারা কি সমর্থন করে এসেছেন, কাদের করেছেন? এগুলো কি ভয়ঙ্কর, হাস্যকর, কি বলবো? বাংলার মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল, আপনারা কিছু বলেননি যারা সেই সময় সমর্থন করতেন সুদীপ্ত সরকার? শুনতে ভালো লাগছে কথাগুলো বলছে, তোমরা যুক্তিতর্ক করছো, কিন্তু আইনের খাতায় কি বলে? আইনের খাতায় দেখো, প্রত্যেকটা পার্টি তার ব্যাকগ্রাউন্ডে তার একটা পলিসি আছে, সেটা আইপ্যাক চালাচ্ছে, কেউ আবার নিজের পার্টি দিয়ে কন্ট্রোল করছে, সেটা পরের প্রশ্ন। কিন্তু যেটা হচ্ছে আইনের খাতায় বলে যে সব এমএলএরা যারা দায়িত্বপ্রাপ্ত ক্যাবিনেট মিনিস্টার না, তাদের কোনো দায়িত্ব থাকে না, কিন্তু যারা প্রিভিলেজ নিচ্ছে ক্যাবিনেট মিনিস্টার হয়ে, যারা পাবলিক পাওয়ার ইউজ করছে, তাদের তো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সেকশন 13-এর আন্ডারে পড়ে যাবে পুরো এন্টায়ার ক্যাবিনেট ইনক্লুডিং চিফ মিনিস্টার। যদি কোনো রকম কোনো গন্ডগোলে কোনো মিসকন্ডাক্ট পাওয়া যায়, তাহলে সেখানে কি উনি দায়িত্বটা এড়াতে পারবে? আমাদেরকে বুঝিয়ে দিল, মানুষও বুঝে গেল, সব ঠিক আছে। কোর্টের সামনে কি বুঝবে? কোর্ট তো আইনের রাস্তায় চলবে না। আপনি মনে করছেন প্রাক্তন অর্থমন্ত্রীকে ক্লিন চিট দেওয়া হচ্ছে? তাহলে আপনি ভুল করছেন। আমি প্রাক্তন অর্থমন্ত্রী সহ গোটা সিস্টেম সহ গোটা ক্যাবিনেট সহ যারা সমর্থন করতো তাদের সহ সবাইকে প্রশ্ন করছি।
সেই সময় জেতার যেটা আগে পর্যন্ত আইন, যারা আমি সমর্থন আইনের করে কথাটা কথা বলছি। বলছো আমি তাদেরও প্রশ্ন করছি সবকিছু 4 তারিখের পর যাদের মানে জ্ঞান চক্ষু খুলেছে আমি তাদের প্রশ্ন করছি সুদীপ্ত দা। আমি সব আমি এসে বলছি না, এমএলএরা তার ক্যাবিনেট ডিসিশনের একটা সবসময় অঙ্গ হওয়া সম্ভব না, তারা শুধু ইলেক্টেড এমএলএ ভাষায় তো পূর্ণাঙ্গ ক্যাবিনেট অবশ্যই ক্যাবিনেট তো দুর্নীতিগ্রস্ত মানতে হবে। সেই যদি ডিসিশন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাম বলুন, সুদীপ্ত দা নাম বলুন, নাম বলুন, পিসির নাম বলুন, সুদীপ্ত দা। এই সরি, মানে পরিষ্কার যে অনিয়ম সুদীপ্ত করেছেন, সরকার অনিয়ম করেছেন মমতা ব্যানার্জি, রাজসাক্ষী হোক। তার মানে বুঝছেন তো এটা অনিয়ম, তো মানছেন তো? আমি পরিষ্কার কথা, যদি কোনো অপরাধ করে থাকে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা নিতে পারবেন সুদীপ্ত দা? অনিয়ম করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি বলছি তো অনিয়মটা হয়েছে। কি বলছেন? যদি কেউ এটা বলে থাকে যে একটা ক্যাবিনেট অন্যায় করছে, এর কথা ওর কথা এরকম ভাবে চলে না। আইনটা কিন্তু আইনের পথে চলে। আরে ভাই, আইন তো আইনের পথে চলবে, তাই জন্য তো বলছি ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু নামটা তো বলুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভয়ঙ্করভাবে বাংলার মানুষের টাকা নয় করেছে। একটা সিনিয়র আমি দেখুন, এখন বর্তমানে আমি এখানে আইনের নিয়ে আলোচনা করছি, এখানে আইন নিয়ে আলোচনা করব। প্রাক্তন মুখ্যমন্ত্রী এর মধ্যে দায় আছে কিনা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দায় আছে কিনা স্যার? আমি কি বলছি, এন্টায়ার আরে ভাই, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী শব্দ ব্যবহার করছেন না কেন? কাসেম দা হাত তুলছেন, আমি আসছি সুদীপ্ত দা। কাসেম দা কাউন্টার করছে, সুদীপ্ত গুহর কাছে আসছি, তারপর প্রত্যেকের কাছে আসছি। সুদীপ্ত দা, কালীঘাটের আকাশে 30 বাতাসে seconds। একটাই গান, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ববি স্নাশিস অরূপ এদের তালিকায় আরেকজন সংযোজন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের নবরত্ন, যে ম্যাডাম, যে ভদ্রমহিলার জ্যোৎস্নার আলো বিকরণ হচ্ছিল না তার ক্যাবিনেটে তিনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট তৈরি করে দিতেন, তিনি বাজেট তৈরি করে দিতেন, তিনি তার কাঠপুতলি হয়ে সেই বাজেট পেশ করতেন। আসলে এই চন্দ্রিমা ভট্টাচার্যের যে অহংকার, ঔদত্ত, অহমিকা, কেউ কেউ তো টিকটিনি কেটে বলছে লিপস্টিক কাকিমা, কেউ আবার অন্য কিছু বলছে। যাই হোক, এই কাকিমা, আমি পার্সোনাল মানে সবাই প্রচালিত কথাবার্তা, মানে আমি কোনো সিনিয়র মহিলাকে অসম্মান করছি না, আমি তো কারণ নাম ধরে অসম্মান করা, আমি কারণ নাম ধরে বলছি না, আপনারা তো গাত্র দেওয়া হবার কিছু নেই। তাই বাংলার মানে কালীঘাটের বাংলার মানুষ কালীঘাটের সামনে গিয়ে গাইছে এখন, বলছে সেই রাত ছিল পূর্ণিমা, সব ছিল নীল সাদা চটিতে, সব থেকে কাছে ছিল আমার চন্দ্রিমা। সে চন্দ্রিমা এখন বালিশে যাবে না চটিতে যাবে, বালিশে যাবে না চটিতে যাবে, সেটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল বা তাদের ঘরোয়া ব্যাপার। কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে এসপার ওসপার হচ্ছে, কোন দিন আপনাদের কালীঘাটের হাওয়াই চটি অজন্তা মুগুর মার্কা চপ্পল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিন উনি না বলে ফেলেন, উনি কোন দিন না বলে ফেলেন যে আমি কালীঘাটের তৃণমূল কংগ্রেসে আর থাকতে পারছি না, আমিও বালিশ চাটা তৃণমূল কংগ্রেসের দিকে যেতে চাই, আমাকে যেতে দাও। কিন্তু বাংলার মানুষ বলছে আপনাকে আমরা যেতে দেব না, হৃদমাদারে রেখেছে দিদি, তোমায় ছেড়ে দেব না, জেলের বাতাস তোমায় খেতে হবে, জেলের হাওয়া তোমায় খেতে হবে। তার জন্য বাংলার 9.5 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোন দিন দেখবো যে কালীঘাটে গিয়ে ঋতব্রত বসে আছে, জেলের আমি দেখবো কোন দিন কালীঘাটে গিয়ে ঋতব্রত বসে আছে, বলবে মমতা বন্দ্যোপাধ্যায় না, বাড়িটা আমার বাড়ি, বলে ঋতব্রত গিয়ে কালীঘাটে গিয়ে বসে থাকবে। আমি কালকে আমরা যেভাবে ঘটনাবহুল ঘটনা দেখি, সুদীপ্ত গুহ মেট্রোপলিটন তৃণমূল কংগ্রেসের অফিসে, সুদীপ্ত গুহ, আমি বলছি এটা ভয়ঙ্কর না হাস্যকর যে প্রাক্তন অর্থমন্ত্রী বাজেট সম্পর্কে জানতেন না, বলছে 10 মিনিট আগে আমি, মানে এটা বাংলার মানুষের এতগুলো টাকা ট্যাক্স, মানে আমাদের ভিত্তি, হ্যাঁ এটা কি একটা ইয়ার কি নাকি যে বাজেট আমি জানতাম না, অর্থমন্ত্রী তাহলে বাজেট পেশ করতেন কিভাবে? সুদীপ্ত গুহ, আপনাকে একটা কথা বলি, যবে থেকে হরি দ্বিবেদী ফাইন্যান্স সেক্রেটারি হয়েছে তবে থেকে ইভেন অমিত মিত্রের হাতে অর্থ দপ্তরের কোনো কন্ট্রোল ছিল না। এখানকার কিন্তু আসল অর্থমন্ত্রী ছিলেন এই হরি দ্বিবেদী। অমিত মিত্রকেও যেখানে সই করতে বলা হতো অমিত মিত্র সেখানে সই করতো। ইট ইজ নট আইপ্যাক বাট হরি দ্বিবেদী, যে জন্য হরি দ্বিবেদী রিটায়ারমেন্ট পরে, পরে হরি দ্বিবেদীকে, এবং পরে ওকে চিফ সেক্রেটারি অফিসার, পরে ওকে চিফ সেক্রেটারি করা হয়। রিটায়ারমেন্টের পর ওকে 2.5 লাখ 3 লাখ টাকা মাইনে এবং একটা বিশাল বাংলো দিয়ে ওকে গাড়ি, তেল, সরকারের পয়সা সবকিছু দিয়ে ওকে রেখে দেওয়া হয়, বিনা পয়সায় ওকে খাবার দিত, ইত্যাদি দিত। দ্বিতীয়ত আইপ্যাকের ভূমিকাটা কোথায় আমি বলি, আইপ্যাকের একটা একটা করে লোক প্রত্যেক মন্ত্রীর অফিসে, মন্ত্রীর ঠিক পাশে বসে থাকতো, যেমন সেক্রেটারি বসে থাকতো।
প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যে ঘুষটা উঠতো সেই ঘুষটাকে ক্যামাক্সিতে পাঠিয়ে দেওয়া আইপ্যাকের লোকেদের কাজ ছিল। আইপ্যাক বাজেটটা করতো না, বাজেটের পর যে কালেকশনটা হতো সেই কালেকশনটা আইপ্যাক করতো, বাজেটটা করতো এই হরি দ্বিবেদী। আমি আপনাকে বলছি লাস্ট 7 থেকে 8 বছর ইভেন অমিত মিত্রের হাতে কোনো ক্ষমতা ছিল না, যে জন্য 2021-এ অমিত মিত্র কোথায় ভোটে দাঁড়াননি এবং অমিত মিত্র মন্ত্রিত্বটা ছেড়ে দেন, এবং তারপর ওনাকে কনসালটেন্ট করে রাখা হয়েছে, যদি বাইরে গিয়ে বিদ্রোহ করে এটসেট্রা ওনাকেও কনসালটেন্ট বানিয়ে রাখা হয়েছিল। আর চন্দ্রিমা ভট্টাচার্য তো কিচ্ছু জানতেন না, অমিত মিত্র তাও একবার হয়তো পড়ে নিতেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে সেইটুকু স্কোপও দেওয়া হতো না। কিন্তু আমি বলছি লাস্ট 12 বছর মানে 15 বছরের মধ্যে শেষ 12 বছর অর্থমন্ত্রীরা বাজেট তৈরি করেনি এটা, এবং একটা গভর্নমেন্ট। হরিকৃষ্ণ দ্বিবেদীকে কে কন্ট্রোল করতো তাহলে? মমতা ব্যানার্জি, ও ডাইরেক্ট মমতা ব্যানার্জিকে রিপোর্ট করতো, এবং ওদের একটা বিহারি আইএএস দের একটা গ্রুপ ছিল এখানে, যারা যেমন বনিশ জৈন নামে একজন আছে যে নাকি ওই শিক্ষা কেলেঙ্কারিতে জড়িত। সুদীপ্ত দা, আমি আপনাকে 1 মিনিট আটকাবো। ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, খানিকটা শুনে আবার ডিবেটে ফেরত আসবো। দ্রুত একবার শুনে নেব কি বলছেন মুখ্যমন্ত্রী লাইভ। राष्ट्र सर्वोपरि, अंदर आकर लाभ जिहाद, लैंड जिहाद, धर्म जिहाद, वोट जिहाद, बेटी बहन को उठा के ले जा रहा है, ये सब नहीं चलेगा। बंद करने का काम हम लोग शुरू किया, 12 होल्डिंग स्टेशन और भगाने का काम। तीसरा काम हम लोग किया, यहां सीआरपीसी आईपीसी था, पूरा देश में भारतीय न्याय संहिता, हम लोग यहां बीएनएस चालू कर दिया। चौथा, सेंसस का काम नहीं किया था। सेंसस बहुत बड़ा मुद्दा है, कॉन्स्टिट्यूशनल ऑब्लिगेशन। 16 May 2025 ऑनरेबल होम मिनिस्टर रोट ए लेटर टू दी then government chief minister, please start census, but state government then chief minister not responded this valuable letter, इसलिए हम लोग सेंसस का काम शुरू किया। ये बहुत महत्वपूर्ण था। इतना आपका जहां यहां माइक से आप लोग का साथ मेरा बात हो रहा है, बाहर में क्यों माइक दूं? प्रेसिडेंसी जेल में जो है बंद, उनको सुनाने के लिए हमने धर्म प्रतिष्ठान के अंदर माइक बजेगा सबका, सब धर्म में, क्यों बाहर माइक रहेगा? उतारने का काम किया। साउंड पॉल्यूशन नो, जो करना है आपका अपना एरिया में करो, अपना प्रीमिसेस के अंदर करो। फिर आया एक आपका रिलीजियन का, मैं तो ओथ लिया है कॉन्स्टिट्यूशन को सामने रखते हुए, थोड़ा हिसाब करके बोलना चाहिए। हमारी जो स्लॉटर एक्ट है, पुराना आइन 1950 का, वो लोग इस बार इंप्लीमेंट किया सरकार। समझदार का तो इशारा ही पता है क्या बोलना चाहता हूं। बाकी देख लिया इस बार, सब धर्म मनाओ, सड़क पर मत जाम करो, ये सब करना चाहिए था। धीरे धीरे कर रहा हूं, आप लोग का कुछ इसको इंडिकेशन अब देख रहा है, आप विजिबल भी देख रहा है। बाकी धीरे धीरे ये सब काम करना चाहिए, एक बड़ा काम है हमारा। एक तो मैं कानून कर दिया, गुंडा दमन एक्ट, जो आपका बिजनेस में जाकर ताला चाबी लगाएगा, इंडस्ट्री बंद करेगा, तोड़ फोड़ कर देगा, अंदर तो जाना ही पड़ेगा, और जितना डैमेज किया उनको वसूल भी करना पड़ेगा विथ पेनल इंटरेस्ट 3 टाइम्स। 1 करोड़ का प्रॉपर्टी डैमेज करेगा तो 3 करोड़ उनको वसूली देना पड़ेगा। ये कानून असेंबली में पारित कर दिया हम लोग। बाकी है यूनिफॉर्म सिविल कोड यूसीसीसी, ये भी होगा। हम लोग स्टेटमेंट कर दिया, रिटायर्ड जस्टिस रंजना देसाई का कमेटी बना दिया, वो कमेटी का रिपोर्ट आ जाएगा तो असेंबली में कानून पारित हो जाएगा। एक देश, एक प्रधान, एक निशान, एक विधान, कोई 2 आइन कानून नहीं रहेगा। ये सब काम हम लोग धीरे धीरे कर रहा है। बाकी डेवलपमेंट का काम, आयुष्मान भारत में जोड़ने का काम, हॉस्पिटल, एजुकेशन इंस्टीट्यूशन,
रोड इसको अच्छा करना, कुछ बड़ा प्लानिंग हम लोग लिया है, सेंट्रल गवर्नमेंट का सब स्कीम का साथ हम लोग जुड़ा है, छोटा छोटा एयरपोर्ट बनाना उड़ान स्कीम के अंदर, कुछ सी पोर्ट बनाना, कुछ हमारी जो रिवर है उसका साथ कनेक्ट करके रोरो सर्विस, वाटर मेट्रो, हमारी चिंगड़ी घाटा रेलवे मेट्रो प्रोजेक्ट में जितना बॉटलनेक था 17 दिन में हम लोग कंप्लीट कर दिया। पूरा जोका से एयरपोर्ट तक सीधा मेट्रो का कनेक्शन कंप्लीट हो जाएगा। इट्स अ गुड इनिशिएटिव। इसका साथ 61 रेलवे प्रोजेक्ट में जमीन देना, 2 आर्मी एयरपोर्ट को कॉमर्शियली ऑपरेट करने का इजाजत मिला था, हासीमारा कोलाईकुंडा, उसमें कुछ जमीन देने का काम, चिकन नेक से कुछ रोड था वेरी इंपॉर्टेंट फॉर नेशनल सिक्योरिटी, उसको नेशनल हाईवे एनएच को हैंडओवर करना। सब मिला के हम लोग इंफ्रास्ट्रक्चर और भीषण गति, कनेक्टिविटी इज द मेन, इसको हम लोग प्रायोरिटी 2 दिया है। और पहले बता दिया पीएम श्री के अंदर अच्छा एजुकेशनल इंस्टीट्यूशन बनाना, स्मार्ट क्लासरूम, एनएचएफ नेशनल हेल्थ मिशन के अंदर हॉस्पिटल को ठीक ठाक करना, 7 करोड़ करीब 7 करोड़ लोग को आयुष्मान भारत का कार्ड हम लोग देगा, 5 लाख तक चिकित्सा फ्री, हमारी सरकारी हॉस्पिटल को अपग्रेड करना और भी डॉक्टर नर्स को रिक्रूटमेंट करना, और हमारी अदानी कमिट किया है, रिटिन कमिट किया है, उन्होंने 2000 बेड का एक मॉडर्न हॉस्पिटल लगा रहा है न्यू टाउन में, 1000 गरीब लोग रहेगा, 1000 वो लोग कॉमर्शियल यूज करेगा। ये सब हेल्थ सेक्टर में भी हम लोग काम कर रहा है। प्रधानमंत्री जन औषधि सेंटर 467, 80% सब्सिडी अमृत मेडिसिन शॉप स्टॉप, कैंसर से लेकर जो हमारी डिजीज है सीरियस डिजीज, उसको ऊपर जो दवाई है उसको सब्सिडी, ये सब मिला के गरीब के लिए, किसानों के लिए, माता बहन के अन्नपूर्णा योजना से लेकर प्रधानमंत्री आवास योजना का नया 25 लाख घर से लेकर सब काम हम लोग धीरे धीरे करना चालू कर दिया इतना छोटा टाइम में। इन्वेस्टमेंट बिजनेस के लिए पहली है कानून व्यवस्था, लॉ एंड ऑर्डर। इट इज द फर्स्ट एंड फॉरमोस्ट क्राइटेरिया ऑफ ए गुड स्टेट। यहां कानून व्यवस्था नहीं था, यहां गुंडा टैक्स था, सिंडिकेट राज था, यहां कुछ करीबी इंडस्ट्रियलिस्ट उनका राज चलता था। मैं बीजीबीएस का पूरा फाइल स्टडी किया, इतना झूठा बात कोई सरकार बोल सकता है मुझे पता ही नहीं था। जितना स्कूल बिल्डिंग, हॉस्पिटल बिल्डिंग, रोड्स, जितना इंफ्रास्ट्रक्चर हुआ है वो कर्म तीर्थों से लेकर पथोसाती सबको घुसा दिया इन्वेस्टमेंट में। सरकारी रुपया में जो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट होता है वो बिजनेस इंडस्ट्री का इन्वेस्टमेंट में आपका इंक्लूड करना ये तो उचित नहीं थे, हुआ है, कर दिया। फीकी एक बड़ा ऑर्गेनाइजेशन है, आई रेस्पेक्ट फीकी, आई हैव एनफ ट्रस्ट एंड कॉन्फिडेंस टू फीकी। उन्होंने कुछ मेरा स्टेटमेंट के बाद एक काउंटर स्टेटमेंट दिया है। मैं तो, मेरा पास डॉक्यूमेंट है, तो आप लोग बताइए, मर्चेंट चेंबर आपका इंडस्ट्री बिजनेस ऑर्गेनाइजेशन, इसमें सरकारी रुपया आ सकता है? यू आर नॉट पीएसयू, आपका ऑर्गेनाइजेशन में स्टेट गवर्नमेंट का कोई शेयर नहीं है। मैं पूरा साल बता दूंगा। उन्होंने मेरा बोलने का बाद काउंटर किया, हम लोग छोटा रुपया लिया था, ये किया था, इतना बोल दिया आप सीएम ने, ठीक नहीं है। मेरा पास आंकड़ा है 311 करोड़ 3-4 साल में ये लोग बीजीबीएस ऑर्गेनाइज करने के लिए फीकी को दिया है। मेरा पास डाटा है। आई एम रेस्पॉन्सिबल चीफ मिनिस्टर ऑफ द स्टेट। I am saying it with documentary evidence in my hand.
आई विल स्पीक इन प्रॉपर टाइम। तो ये सब हुआ है। यहाँ एक इवेंट मैनेजमेंट था, एक सीएम का करीबी, मैं नाम नहीं ले सकता, चाहता हूं, हीरो हो जाएगा। जो करना है एक्शन कलम में करना, पेन में करना, उसको दे दिया। 2012 से बीजीबीएस हुआ है आपका 6-7 बार। पूरा कॉस्ट इन्वॉल्वमेंट मोर देन 600 करोड़ क्या आया। स्लो 16 लाख करोड़ का एग्रीमेंट, ओरिजिनल इन्वेस्टमेंट 25,000 से 30,000 मैं एसेस किया। वो भी जमीन सीपीएम का टाइम में जेडब्ल्यू मैरियट बना, आईटीसी सोनार बंगला बनाया। जमीन कौन दिया था? उसमें लिख दिया है इसको इन्वेस्टमेंट हुआ 2000 करोड़, 1500 करोड़ सब लिख दिया है। ये सब करके अच्छा माने कोई गुड जॉब नहीं हुआ है। इतना झूठा बात, इतना गलत तरीके से किया है। इसलिए बंगाल को सब है, ऑल रिसोर्सेस है, कोई दिक्कत नहीं होगा। स्पेसिफिक आइए, प्रपोजल लेकर आइए। जमीन आपका हाथ में है, नहीं तो जरूरत है उसको लेकर आइए। एरिया आइडेंटिफिकेशन करके आइए। क्या क्या मदद चाहिए बोलिए। इस बार बजट में हमारी डॉक्टर स्वपन दास गुप्ता फाइनेंस मिनिस्टर ने जो बजट रखा है उसमें आप देख लेना, लैंड सीलिंग से लेकर सिंगल विंडो सिस्टम से लेकर 100 करोड़ से ज्यादा इन्वेस्ट करने वाला को पंचायत कॉर्पोरेशन का कोई लाइसेंस लेने का जरूरत नहीं होगा। उसका साथ साथ जो इंसेंटिवियस एक टर्म था, वो इंसेंटिवियस टर्म पिछले बजट में ये जो सरकार को जनता ने उखाड़ फेंका है, उन्होंने इंसेंटिवियस को हटा दिया था। हम लोग ज्यादा कुछ नहीं कर सका इस बार। आने वाला बजट में ज्यादा करूंगा। इकोनॉमी तो यहां अच्छा नहीं है, आपको पता ही है। 8 लाख करोड़ का डेट है। बहुत सारा सोशल वेलफेयर प्रोजेक्ट में कमिटमेंट है, चालू है, सब मिलके ज्यादा नहीं है। लेकिन एक गुड जेस्चर इस सरकार ने 8 महीने का बजट में दिया है, 5000 करोड़ फॉर इंडस्ट्रियल इंसेंटिवियस। ये अमाउंट छोटा है, बैकलॉग की 20,000 करोड़ का है। मैं स्टार्ट ही किया। ये सब मिला के एक पॉजिटिव थिंकिंग है। आप लोग आइए, आपका जो करीबी है उनको इनकरेज कीजिए। यहाँ इन्वेस्टमेंट होना चाहिए। हमारी इंडस्ट्रियल डेवलपमेंट कॉरपोरेशन का साथ मुलाकात कीजिए, मिनिस्टर का साथ मुलाकात कीजिए। और जो जो प्रपोजल मेरा पास कुछ आया है, आने वाला दिन में भी आएगा। थोड़ा 2-3 महीने जाने दीजिए। मर्चेंट चेंबर, बिजनेस, इंडस्ट्रियलिस्ट, एमएसएमई सेक्टर, हमारी फूड प्रोसेसिंग सेक्टर, सब मिला के डिस्कशन हम लोग करना चालू कर दूंगा। अच्छा माहौल बन जाएगा, धीरे धीरे आगे बढ़ेगा। और बंगाल में हमारी 3 तरह से एम्प्लॉयमेंट का हम लोग का प्लान है। एक, गवर्नमेंट नौकरी। हर रिक्रूटमेंट, कोई रिक्रूटमेंट बॉडी में कोई पॉलिटिकल लोग नहीं रहेगा। पब्लिक सर्विस कमीशन से कॉलेज सर्विस कमीशन से स्कूल सर्विस कमीशन तक कोई पॉलिटिकल लोग नहीं रहेगा। जैसे यूपीएससी होता है ना देश में, उसको हम लोग फॉलो करूंगा। आज ही उसका नतीजा मिल गया, आपको देख लेना। स्कूल सर्विस कमीशन को हम लोग चेयरमैन बनाया, सीनियर आईएएस ऑफिसर दुष्यंत नारियाला जी को। इसमें पॉलिटिकल लोग नहीं रहेगा। एकदम ओएमआर, एक कार्बन कॉपी जो एग्जाम में एफआईआर करेगा उन घर में लेकर जाएगा। नंबर इधर उधर करेगा तो वो कॉपी वो सबमिट कर देगा। पिछले सरकार का ओवरऑल भाईमा में ज्यादा नंबर था, 15 नंबर 20 नंबर। हम लोग आपका रिक्रूटमेंट पॉलिसी चेंज करके ओवरऑल में छोटा नंबर रखने का प्लान किया। एकेडमिक का नंबर को इंक्लूड करने का बात किया।
SC ST OBC फिजिकली चैलेंज EWS को संरक्षण जो हमारे कॉन्स्टिट्यूशन ने दिया है उसको 100% फॉलो करने का काम हम लोग करेगा। ये तो सरकारी नौकरी, टीचर, पुलिस ये है। दूसरा है बैंकर्स, सब्सिडी ओरिएंटेड बिजनेस, MSME, फूड प्रोसेसिंग, प्रधानमंत्री PMEGP, मुद्रा योजना, यहाँ स्टेट लेवल, डिस्ट्रिक्ट लेवल में बैंकर्स के साथ मीटिंग करके जो लोग एडुकेटेड यूथ वोकेशनल ट्रेनिंग लिया है, नर्सेस ट्रेनिंग लिया है, वो लोग अपना खुद कुछ बिजनेस करना चाहता है, छोटा बिजनेस, उसका पूंजी ज्यादा नहीं है, उनको सॉफ्ट लोन देना, विदाउट सिक्योरिटी उनको लोन देना, सरकार को गारंटर रखना, और उनका जितना भी हमारी प्रोविजन है सेंट्रल स्टेट का उसके अंदर उनको सब्सिडी ओरिएंटेड लोन मिलने के लिए हम लोग कोशिश करेगा। इसमें कुछ डिस्ट्रिक्ट में, सब डिवीजन में, म्यूनिसिपैलिटी, छोटा छोटा म्यूनिसिपैलिटी एरिया में कुछ काम हो सकता है, टूरिज्म सेक्टर में हो सकता है, हमारी फूड प्रोसेसिंग में हो सकता है, एग्रीकल्चर बेस हो सकता है, छोटा मशीनरी बेस हो सकता है, हमारी जो फिशरमैन ओरिएंटेड, फिशिंग ओरिएंटेड, वहां भी कुछ हो सकता है। बड़ा है सागरमाला 1 में पिछले सरकार इंक्लूड नहीं हुआ, पार्टिसिपेट नहीं किया, वो क्लोज हो गया। सागरमाला 2 चालू हुआ, हम लोग पार्टिसिपेट कर रहा है। यहाँ भी बहुत इन्वेस्टमेंट आ जाएगा, रुपया भी आ जाएगा। तीसरा इन्वेस्टमेंट इंडस्ट्री, स्मॉल मीडियम एंड लार्ज स्केल इंडस्ट्री। इसके लिए पॉल्यूशन, नेशनल ग्रीन ट्राइब्यूनल, लैंड सीलिंग, आपका जितना जितना जरूरत होगा सब हम लोग धीरे धीरे करूंगा। आप लोग थोड़ा एनकरेज कीजिए, आपका जो एस्टेब्लिशमेंट है उसको अच्छा रखिए, जो मदद चाहिए सरकार करेगा। लॉ एंड ऑर्डर में 0 टॉलरेंस, कुछ डिस्टर्ब करेगा तो बिजनेस पर्सन को सरकार शिकंजा कसने का काम करेगा। एक छोटा एग्जाम्पल, 2 दिन पहले पोस्ता में, बड़ा बाजार में, एक बुजुर्ग बिजनेस मैन को उनके ऊपर बहुत खराब काम किया है, जो बंगाल का संस्कृति के साथ नहीं मिलता है। वो कोई पॉलिटिकल इशू नहीं था, वो थोड़ा आपका एसोसिएशन का इंटरनल इशू था, लेकिन मैं पुलिस मंत्री भी हूं, तुरंत एक्शन लिया। 4 आदमी जिसको वीडियो फुटेज में जिसको मिला सबको अरेस्ट किया, उसको नॉन अवेलेबल सेक्शन हम लोग दिया, कोई पॉलिटिकल इंटरवेंशन नहीं हुआ। और वो लोग भी खुश होकर उनका स्ट्राइक कॉल किया था, 2 घंटा स्ट्राइक चला। उन्होंने पुलिस, कलकत्ता पुलिस का प्रशंसा करते हुए उन्होंने स्ट्राइक विथड्रॉ कर लिया। एक छोटा उदाहरण, लेकिन एक बड़ा मैसेज। आने वाला दिन में भी इसके ऊपर हम लोग काम करेगा। मैं ज्यादा बोल दिया, 30 मिनट। आप लोग को अर्ली डिनर का आदत है, बहुत सुबह सुबह उठने का प्रैक्टिस है, बहुत अच्छा प्रैक्टिस, सूर्य प्रणाम करने का प्रैक्टिस है, मॉर्निंग वॉक का आदत है, फिट इंडिया, योगा का अभ्यास है आपका। उसका बाद आपको हनुमान चालीसा पाठ करने का भी आदत है। इसलिए मैं गुड नाइट का साथ मेरा बात यही खत्म करता हूं। अच्छा रहिए, जय जय श्री राम। बहुत बहुत धन्यवाद माननीय मुख्यमंत्री महोदय, आपके उत्साहवर्धक संबोधन के लिए। आपसे निवेदन करूंगा कृपया 2 मिनट, अभी राष्ट्रगान होगा, उसके पहले मैं वरिष्ठ भाजपा नेता और प्रखर राष्ट्रवादी रिटायर्ड कर्नल सब्यसाची बागची जी से निवेदन करूंगा, वोट ऑफ थैंक्स। उसके बाद हम सभी राष्ट्रगान करने के बाद ফিরবো আলোচনায়। একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছিলেন, কি কি উন্নয়ন প্রকল্প করছেন সেগুলো দেখাচ্ছিলেন, আর অন্যদিকে এর আগের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে কি হয়েছে আজ তা ফাঁস হয়ে গিয়েছে। বাজেটটাও হতো
অর্থমন্ত্রী না জানাকালীন। আমি যাব নীলাদ্রিদার কাছে, তারপরে শুভম 30 সেকেন্ডস করে 30 সেকেন্ডস। কিশোরে একটা কথা মনে করে দিই, আজ 4 তারিখ, আজ ঠিক 2 মাস আগে বাংলায় কিন্তু পরিবর্তন এসেছিল, আবার স্বাধীনতা পেয়েছিল বাংলার হিন্দুরা, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, আপনারা পুতুল অর্থমন্ত্রীর কথা বলছেন, কিন্তু যেটা ভুলে গেছেন একসময় ভারতে পুতুল প্রধানমন্ত্রী ছিল, আর সেটাকে রিমোট কন্ট্রোলে কন্ট্রোল করতো গান্ধী পরিবার। আর এই পুতুল অর্থমন্ত্রীকে কন্ট্রোল করে আইপ্যাক পরিবার। এই আইপ্যাক পরিবারের মাথা কিন্তু কোনো জৈন নয়, একজন ভাইপো, এটা মনে রাখবেন। আর আপনি পুতুল অর্থমন্ত্রীর কথা বলছেন, যেটা বলছেন না, বাংলা একজন পুতুল মুখ্যমন্ত্রী ছিল। 15 বছর ধরে একজন পুতুল মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করা হয়েছে পেছন থেকে। কে করেছে, কারা করেছে দেখার প্রয়োজন, কিন্তু সেখানে একজন ভাইপোর একটা বড় রোল ছিল। এই যে ঘটছে চারপাশে যা কিছু, ভাইপো এখানে ঢিলকা, এখানে আক্রান্ত হচ্ছেন, ওখানে দুর্নীতি বেড়েছে, মানে যা খুলে করে দেখছেন সব জায়গায় ভাইপোর দুর্নীতি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, এটা ভাইপো ছিল মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ডক্টর মনমোহন সিং এর মতো একজন দুর্বল মানে স্টেট লিডার ছিলেন, ঠিক যেমন মনমোহন সিং একজন দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন। এই দুর্বলতা থেকে বেরিয়ে এসে আমরা যে এখন শুভেন্দু অধিকারীর মতো একজন সবল সাহসী মুখ্যমন্ত্রী পেয়েছি, এটাই সবচেয়ে বড়। আসি সুদীপ্ত, আগে শুভম বলেনি, এখনো বলেনি। নীলাদ্রিদা, আমি মানে বুঝলাম দুর্বল হওয়া একটা জিনিস নীলাদ্রিদা, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে ভয়ঙ্কর হওয়া। মানে বাংলার মানুষের টাকাগুলো তো ছেলে খেলার জিনিস নয়, আমরা তো কষ্ট করে ইনকাম করতাম, সেই ট্যাক্সের টাকাগুলো দিয়ে এরা নিজেদের এই মানে কেউ ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করে দিত। অর্থমন্ত্রী বলছে আমি জানতামই না বাজেট কিভাবে হয়, মানে এটা তো আমি বলছি বাজেট তো আইপ্যাক করতো, সেটা বুঝুন। আর এই এজেন্সি তো এই বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে, তাই ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মুখস্থ বলতো, এটা মেমোরাইজ করে মুখস্থ বলতো। আইপ্যাক বলে দিয়েছে, কানে নিয়ে ওটা বলছে, এটাই ছিল। 30 সেকেন্ড শুভম। তৃণমূল দলটা পরিচালনা করতো আইপ্যাক, এটা তো বিগত বছরগুলোতে তৃণমূলের নেতারাই বলেছে, সুতরাং এটা নতুন কিছু নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যর্থ বাজেটের বাস্তবায়ন না হওয়া, সেই জন্যই মানুষ এই তৃণমূল সরকারটাকে সরিয়ে দিয়েছে এবং তৃণমূল দলটা আজকে ইতিহাস হয়ে গেছে। সুতরাং সেটা নিয়ে আলোচনা না করে এই বর্তমান সরকার তার প্রথম বাজেট যেটা ঘোষণা করলো, আমার মনে হয় সেটা নিয়ে আলোচনা করাটা অধিক গুরুত্বপূর্ণ। আজকে শুভেন্দু অধিকারী এই শিল্পপতিদের সাথে আজকে মিটিং করলেন, আজকে শুভেন্দু অধিকারী সেই বাজেটে ঘোষণা করেছেন হচ্ছে নতুন সামুদ্রিক বন্দরের কথা, সেখানে ঘোষণা হয়েছে অনেকগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা, যতগুলো বড় বড় প্রজেক্ট ঘোষণা হয়েছে এই বাজেটে প্রত্যেকটা হচ্ছে পিপিপি মডেলে। পিপিপি মডেল মানেই আমরা জানি হচ্ছে বিজেপি আদানি মডেল। তার মানে আমরা বলছি মমতার আমলে বাজেট যেমন ছিল আইপ্যাকের হাতে, তাহলে বিজেপির আমলে বাজেট হচ্ছে আদানির হাতে। টাইম ওভার হয়ে গেছে। আমি একটা কথা বলি শুভম, আমি আসি, প্রত্যেকে হাত তুলছে, প্রত্যেকের কাছে আবার যাচ্ছি, আমার কাছে সময় কম, আমি 30 সেকেন্ডস করে যাচ্ছি। আমার কথা হচ্ছে শুভমকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার কোনো তো একটা পথ বার করতে হতো, কোনোভাবে তো একটা করতে হতো। তাদের কথাটা ঘুরিয়ে দিয়ে কোথায় আসলে এখন এটা খারাপ হচ্ছে, এখন এটা কোনোভাবে তো একটা করতে হতো ভাই, কোনো একটা প্রসেস তো। বেশ, অঙ্কন উত্তর দিচ্ছে, আসি অঙ্কন 30 সেকেন্ড। অঙ্কন না আমি প্রত্যেকের কাছে যাচ্ছি, 30 সেকেন্ড। পুতুল অর্থমন্ত্রী ছিল বা অর্থমন্ত্রী রূপে একদম বিকলাঙ্গ অর্থমন্ত্রী ছিল, এটা তো বুঝেইছি আমরা। বাজেটের কোনো জবাবি ভাষণ কখনোই অর্থমন্ত্রী রূপে চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দিতেন না। শঙ্কর ঘোষ থেকে শুরু করে আমাদের বিজেপির বিধায়করা যখন বিরোধী আসনে ছিলেন, আমরা এই নিয়ে বারবার প্রশ্ন তুলতাম, জবাবি ভাষণ পাওয়া যেত না, এমনকি প্রেস কনফারেন্স করে বাজেটের ব্যাখ্যাও অর্থমন্ত্রী দিতে পারতেন না তখন চন্দ্রিমা ভট্টাচার্য। হয়ে গেল এক। আর দ্বিতীয়, এই যে এইখানে আদানির হাতে তো আমরা সমুদ্র বন্দর তুলে দিতে দেখেছি। কেরলে 2টো সমুদ্র বন্দর কে তুলে দিয়েছিল আদানির হাতে? সিপিএম এর পিনারাই বিজয়নের সরকার। নিজেরটা বলো। যে রাজ্যটা শিক্ষায় 1 নম্বর, স্বাস্থ্যে 1 নম্বর, কনভার্সনে 1 নম্বর, কনভার্সনে 1 নম্বর, আইসিস সন্ত্রাসবাদী বানানোতে 1 নম্বর, বেকারত্বে বিজেপি শাসিত রাজ্যগুলো বেকারত্বে 1 নম্বর। ইয়েস কেরালার সাথে না কেরালার সাথে চেচেলামে কেরালের সাথে কেরালের সাথে তুলনা করা চলে না। তার কারণ হচ্ছে কেরালা ধর্মীয় কনভার্সনে 1 নম্বর, কেরালা আইসিস জঙ্গি তৈরিতে 1 নম্বর, কেরালা বেকারত্বে 1 নম্বর, কেরালা হিন্দু মন্দিরের উপর বা বিজেপির উপর বা আরএসএস এর উপর বা হিন্দুদের উপর আক্রমণে 1 নম্বর। আমি চন্দ্রিমা ভট্টাচার্যের বাইট শোনাবো, চন্দ্রিমা ভট্টাচার্যের বাইট শুনে আসি, চন্দ্রিমা ভট্টাচার্যের বাইট শুনে আসি। 30 সেকেন্ড করে দেবো। চন্দ্রিমা ভট্টাচার্যের একটা বক্তব্য শুনুন, আসি 30 সেকেন্ড।
চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য। আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। সুদীপ্ত 30 সেকেন্ড। না সুদীপ্ত তারপর দেখুন, উনি তো প্রিভিলেজটা এনজয় করেছে বিং দি ফাইন্যান্স মিনিস্টার। কে ওনাকে বাজেট দিত, কে আদানি দিত, কাউকে আইপ্যাক দিত, সব ঠিক আছে, এগুলো হচ্ছে পেছনের শ্যাডোটা। কিন্তু আমার কথা হচ্ছে যখন একটা বাজেটে যদি কোনো ইরেগুলারিটিস পাওয়া যায় তাহলে তার জন্য তো ভবিষ্যতে গিয়ে তো ক্যাবিনেট এবং ক্যাবিনেট মিনিস্টাররা এবং সর্বোপরি চিফ মিনিস্টারকেই এর দায়িত্ব নিতে হবে যারা ছিল, কারণ আইন তো সেটা বলছে। এবার আপনি যদি এবার ব্যক্তিগতভাবে বলেন কেউ বলছে আদানি দিত, আরে সারা বিজনেসম্যান কেউ আইপ্যাক বলছে, তারা সাজেশন ছিল তারা দিয়েছে। দেখুন, যেটা বেআইনি তারা করবে তাদের অ্যাঙ্গেল আলাদা। আমি একটা কথা বলছি, সুদীপ্ত দা বারবার তারা যদি করাপশনে থাকবে অঙ্কনকে সামনে বসে ইঙ্গিত করছে যে শুধুমাত্র চন্দ্রিমা ভট্টাচার্য না, বাকিদেরও দেখো ওইদিকে ভাইপো আছে, পিসিও আছে, দেখো গ্রেফতার করো। 30 সেকেন্ড। না, ইরেগুলারিটিস যদি থাকে, চন্দ্রিমা যদি বলে, তাহলে সেই ইরেগুলারিটিস এর তদন্ত হবে। আরে বলতে দিন, প্রথম কথা বলি যে এই যে বন্দরটা আপনি বললেন না যে আদানিকে দিচ্ছে স্টেট গভর্নমেন্ট, এই বন্দরটার প্রথমে কাজ শুরু হয় সাগরে 2006-তে, এবং সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য পিপিপি মোডে, যেটা নাকি ফর্মুলেট করেছেন মনমোহন সিং এবং চিদম্বরম 2004-এ, সেই পিপিপি মোডে দেওয়ার কথা প্রস্তাব দিয়েছিলেন দুবাই পোর্ট নামে একটি কোম্পানিকে। এখনো আপনারা WIDCর যে ওয়েবসাইট আছে সেখানে দেখতে পারবেন, দুবাই পোর্ট একটি মানে আরাবিয়ান কোম্পানি, তাদের উনি দেওয়ার কথা ভেবেছিলেন। ঠিক। 2 নম্বর আমি বলি যে পিপিপি মোডে সেই সময় এখানকার প্রচুর অ্যাবেটার মানে গরু কাটার ইত্যাদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য KMC-কে দিয়ে দান করেছিলেন বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে, বিভিন্ন ট্রাম্প কোম্পানির জায়গা, বিভিন্ন বাস স্ট্যান্ড, যেমন 52 বাস স্ট্যান্ড, সালকিয়া, বহু জিনিস মডেলের মানেটাই পাল্টে দিয়েছে। বিজেপি এই শেষবার ক্ষমতায় আসার পরে যে পিপিপি মডেল নিয়ে এসছে সেটা সরাসরি বিজেপি আদানি মডেল, সেটা বিজেপি আদানি মডেল। এবং আজকের এই বাজেটে যে ঘোষণাগুলো করা হয়েছে সেটা অন্নপূর্ণা ভান্ডার হতে পারে বা 100 দিনের কাজ হতে পারে। আজকে গোটা রাজ্যে একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণে ডায়মন্ড হারবার যে বিক্ষোভ শুরু হয়েছে, এই যে রিমোট কন্ট্রোল বাজেট, এটা ভারতে প্রথম হচ্ছে না। আমার মনে আছে ইতিহাসে পড়েছি ইন্দিরা গান্ধী যে বাজেট করতেন সেটা সোভিয়েত রাশিয়া থেকে তৈরি করা হতো, যারা ছিল শুভমদের অনুপ্রেরণা। তখন স্লোগান লেখা হতো যে দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। সুতরাং কংগ্রেসের বাছুর ছিল সিপিআই, এখন ওরা তৃণমূলের বাছুর। তাই এই বাছুর হয়ে মমতাকে বাঁচানোর চেষ্টা করছে কমিউনিস্ট শুভম। ভারতকে বাঁচালো সোভিয়েত ইউনিয়ন। বলবো চীনের দেওয়া কাস্তাতুরি পাকিস্তান, তোমাদের মধ্যে নীতিগত শুনবো না, শূন্য থেকে শূন্যর গেরোয় থাকো ভাই। কোন রকম হয়েছে সেও পালিয়ে যাবে। তোমরা আর 34 বছরে যে অন্যায় পাপ অবিচার মানুষের উপরে করেছিল, তোমাদের মানুষ উন্নয়ন করতে দাও। 15 বছর চুপচাপ ডাঙ্গুলি। 2007-এ আমাদের দেশে 100 দিনের কাজ শুরু হয়েছিল, সারা দেশে হয়েছে, একটা মাত্র রাজ্যে হয়নি, সেটা হলো বামফ্রন্টের পশ্চিমবঙ্গ। 7 থেকে 11 কেউ 100 দিনের কাজ পায়নি। এই সরকারের বাজেট আপনারা দেখেছেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাত দিয়ে সেই বাজেট বেরিয়েছে এবং গোটা রাজ্যের মানুষ বাহবা দিয়েছেন। শুভমরা যদিও চিৎকার করে নানা কথা বলে, কেউ শোনে না, দুঃখের বিষয়। কেরালাটা ছিল সেটাও হাত থেকে বেরিয়ে গিয়েছে। শুভম, আশা করবো আপনারা আবার কামব্যাক করতে চেষ্টা করবেন, অ্যাটলিস্ট তৃণমূল তো ভেঙেই গিয়েছে। আমি এই দেখিয়ে শেষ করব, এতদিন ধরে এই সরকারের আসার আগে পর্যন্ত বাজেটটা কিভাবে তৈরি হতো একবার মনে করিয়ে দিয়ে ব্রেকে চলে যাব। দেখুন, আজকে যে বাজেট ওরা করেছে আমায় করতে দিতেন,
আমি আধ ঘন্টা টাইম নিতাম কি করে গরিব লোকের বাজেট করতে হয়, আর কি করে সাধারণ মানুষের বাজেট করতে হয়, আর কি করে দ্রব্যমূল্য রুদ্ধ করতে হয়, এগুলো আমি জানি। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH